হ্যালো এভরিওয়ান, আজকে আমরা এইচএসসির রসায়ন দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় পরিবেশ রসায়নের ঢাকা বোর্ড 2022-এর সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। ঢাকা বোর্ড 2022-এ পরিবেশ রসায়ন থেকে দুইটি প্রশ্ন এসেছে। স্ক্রিনে দেখানো প্রশ্নটি 3 নম্বর প্রশ্নে এসেছিল। প্রশ্নটি লক্ষ্য করলে দেখবে একটি চিত্র দেখানো হয়েছে, যে চিত্রের দুই পাশে দুটি বক্স দেওয়া আছে। দুটি বক্সে দুটি আলাদা আলাদা গ্যাস রাখা আছে, এ গ্যাস এবং বি গ্যাস। গ্যাস দ্বয়ের নাম দেওয়া নাই এবং তাদের মাঝখানে একটি স্টপ কর্ক দিয়ে সংযোগ করে রাখা আছে। স্টপ কর্কটি যদি উঠিয়ে নেওয়া হয় তাহলে এ এবং বি গ্যাস দুটি একটি পাত্র থেকে আরেকটি পাত্রে মুভমেন্ট করতে পারবে। এখন গয়ের প্রশ্নে বলা হয়েছে স্টপ কর্ক খোলা অবস্থায় গ্যাস মিশ্রণের মোট চাপ নির্ণয় করো। এই প্রশ্নটি যে পরিবেশ রসায়ন থেকে এসেছে, গয়ের প্রশ্নটি পড়লে সেটি বোঝা যায়। কেননা মিশ্রণের মোট চাপ সেটি ডাল্টনের আংশিক চাপ সূত্র থেকে নির্ণয় করা সম্ভব। তাহলে আমরা ডাল্টনের আংশিক চাপ সূত্র অনুসারেই গয়ের প্রশ্নটি সমাধান করে ফেলতে পারব। সেই সূত্রটি ছিল PV equals to P1V1 plus P2V2। যেহেতু দুটি পাত্রের তাপমাত্রা সমান ছিল, সেহেতু উক্ত সূত্রটি প্রযোজ্য হবে। ক্ষয়ের প্রশ্নে বলা হয়েছে গ্যাস দুটির মধ্যে কার ব্যাপন হার বেশি হবে। তা আমরা জানি ব্যাপন হার ভরের সাথে ব্যস্তানুপাতিক সম্পর্কে সম্পর্কিত। অর্থাৎ আমরা প্রথম গ্যাসের আণবিক ভর এবং দ্বিতীয় গ্যাসের আণবিক ভর নির্ণয় করে যার আণবিক ভর বেশি পাবো তার ব্যাপন হার কম বলে দিব। তো আণবিক ভর বের করার জন্য এই তথ্যগুলো লক্ষ্য করবে। এখানে PV equals to nRT এই ফর্মুলা বসিয়ে আণবিক ভর বের করে নেওয়া যাবে। তো আমরা উত্তরটা দেখে নিই। তো গয়ের প্রশ্নে দেখো ডাল্টনের আংশিক চাপ সূত্র PV equals to P1V1 plus P2V2 বসানো হয়েছে, যেখানে P হলো মিশ্রণের মোট চাপ, V হলো মিশ্রণের মোট আয়তন, P1 হলো A পাত্রের গ্যাসের চাপ এবং V1 হলো A পাত্রের আয়তন, P2 হলো B পাত্রের গ্যাসের চাপ এবং V2 হলো B পাত্রের গ্যাসের আয়তন। খেয়াল রাখবে V1 যে এককে থাকবে V2 কে সেই একই এককে রাখতে হবে, P1 যে এককে থাকবে P2 কেও সেই একই এককেই রাখতে হবে। সুতরাং এখানে P এর মান এসেছে 768.89 মিলিমিটার Hg। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করলে দেখবে প্রথমে আমরা আণবিক ভর বের করেছি এবং A এবং B গ্যাসের আণবিক ভর নির্ণয় করার পরেই আমরা আমাদের কমেন্ট সেকশনে চলে যাব যে কোন গ্যাসের ব্যাপন হার বেশি হবে। তো আমরা PV equals to nRT এই সূত্র অনুযায়ী n বা মোল সংখ্যাকে ভর বাই আণবিক ভর এই সূত্র দিয়ে ভেঙে ফেলতে পারি। তাহলে সূত্রটি দাঁড়াবে PV equals to ভর বাই আণবিক ভর অর্থাৎ W/m into RT। তো প্রথম পাত্রের জন্য সব মানগুলি এখানে বসিয়ে দিব। তবে খেয়াল রাখতে হবে আমরা যদি এখানে P এর একককে ATM এ রাখি, P এর একককে যদি ATM এ রাখি, V এর একককে যদি লিটারে রাখি, তখন R এর একক নিতে হয় 0.0821। তো নিচে লক্ষ্য করলে দেখতে পারবে এখানে R এর মানটি দেওয়া হয়েছে 0.0821 লিটার ATM পার কেলভিন পার মোল। এর কারণ হলো চাপকে ATM এবং ভলিউম বা আয়তনকে লিটারে নেওয়া হবে। তোমরা চাইলে SI এককেও ব্যবহার করতে পারো, সেক্ষেত্রে আর এর মান নিতে হবে 8.314 জুল পার কেলভিন পার মোল। সেক্ষেত্রে আয়তন নিতে হবে মিটার কিউব এবং প্রেসার বা চাপ নিতে হবে প্যাসকেল এককে।
উত্তর একই আসবে। যেমন প্রথম পাত্রে এ গ্যাসের আণবিক ভর এসেছে 22.17 গ্রাম পার মোল এবং দ্বিতীয় পাত্রে বি গ্যাসের আণবিক ভর এসেছে 21 গ্রাম পার মোল। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় পাত্রে থাকা গ্যাসের আণবিক ভর প্রথম পাত্রের থাকা গ্যাসের আণবিক ভর থেকে কম, অর্থাৎ দ্বিতীয় পাত্রে থাকা গ্যাসের ব্যাপন হার বেশি হবে। তোমরা এটুকুও বলে দিতে পারো অথবা তোমরা অনুপাত বের করতে পারো। প্রথম গ্যাসের ব্যাপন হার এবং দ্বিতীয় গ্যাসের ব্যাপন হারের অনুপাত হচ্ছে রুট ওভার দ্বিতীয় গ্যাসের আণবিক ভর ডিভাইডেড বাই প্রথম গ্যাসের আণবিক ভর। এটাতে আসলো 0.97। এই অনুপাত দেখে কিভাবে বুঝবে যে এখানে আর এ বড় নাকি আর বি বড়? তো এখানে খেয়াল করো আর এ বাই আর বি, এই অনুপাতটা আসছে লেস দেন 1। লেস দেন 1 কখন হওয়া সম্ভব? যখন উপরের ভ্যালু থেকে নিচের ভ্যালুটা বড় হয়, অর্থাৎ আর বি এর মান বড়। তাহলে আমরা বলতে পারি বি গ্যাসের ব্যবহার বেশি হবে। ঢাকা বোর্ড 2022 সালে এই পরিবেশ রসায়ন থেকে আরো একটি প্রশ্ন এসেছিল। চিত্রটি লক্ষ্য করো, এখানে পিভি ভার্সেস পি এর একটি লেখচিত্র দেখাচ্ছে। এই পিভি ভার্সেস পি এই লেখচিত্রটি যদি এক্স অ্যাক্সিস এর প্যারালাল থাকে তাহলে বুঝতে হবে এটি বয়লের সূত্র মেনে চলছে। অর্থাৎ এখানে এ গ্যাস বয়লের সূত্রটি মেনে চলছে, কিন্তু এম গ্যাস সে বয়লের সূত্রটি মেনে চলছে না, কেননা তার গ্রাফটি এলোমেলো ভাবে এসেছে। সুতরাং এম গ্যাসটি এখানে বাস্তব গ্যাস আর এ গ্যাসটি হলো আদর্শ গ্যাস। প্রথম প্রশ্নে বলা আছে 0°C তাপমাত্রায় 8 গ্রাম এম গ্যাসের গতিশক্তি। অর্থাৎ আমরা জানি গতিশক্তির সূত্র হচ্ছে 3/2 nRT। তাহলে n এর মান, r এর মান, t এর মান জানা থাকলে গতিশক্তি নির্ণয় করা যাবে। টেম্পারেচার 0°C বা 273 কেলভিন বলে দেওয়া আছে। আর এর মান 8.314 জুল পার কেলভিন পার মোলই নিতে হবে, কেননা আমরা এসআই এককে গতিশক্তি বের করব। আর গতিশক্তির ক্ষেত্রে এসআই একক হলো জুল, সেক্ষেত্রে আর এর মানটাও এসআই এককেই নিতে হবে, 8.314 জুল পার কেলভিন পার মোল। অর্থাৎ শুধুমাত্র এন বা মোল সংখ্যা জানা থাকলেই এই অঙ্কটি সলভ করতে পারবে। তাহলে এম গ্যাসটির মোল সংখ্যা নির্ণয় করার জন্য উদ্দীপকে লক্ষ্য করলে দেখবে একটি কথা বলে দেওয়া আছে, এম গ্যাসের ঘনত্ব দেওয়া আছে, এম গ্যাসের চাপ দেওয়া আছে এবং তাপমাত্রা দেওয়া আছে। অর্থাৎ টি দেওয়া আছে, পি দেওয়া আছে, ঘনত্ব টি দেওয়া আছে। এখন আমাদের নির্ণয় করতে হবে এম। তাহলে এই তথ্যটুকু দিয়ে আমরা কিভাবে আণবিক ভর বের করব? তো এটার জন্য আমরা মূলত পিভি ইকুয়ালস টু এনআরটি ফর্মুলাটি ইউজ করব। পিভি ইকুয়ালস টু এনআরটি এই ফর্মুলা অনুযায়ী আমরা কিভাবে এম বের করতে পারবো সেটি দেখে নেওয়া যাক। পিভি ইকুয়ালস টু এনআরটি আমরা জানি মোল সংখ্যা, এন ইকুয়ালস টু ভর বাই আণবিক ভর। পরবর্তী লাইনে পিএম ইকুয়ালস টু ডাব্লিউ বাই ভিআরটি কিভাবে লেখা যায়? আমরা চাইলেই নিচে থাকা এম কে বাম পাশে নিয়ে এসে গুণ করে দিতে পারি, আর বাম পাশে থাকা ভি কে ডান পাশে নিয়ে ভাগ করতে পারি। অর্থাৎ পিভি ইকুয়ালস টু এনআরটি কে লেখা যায় পিভি ইকুয়ালস টু ডাব্লিউ বাই এমআরটি বা পিএম ইকুয়ালস টু ডাব্লিউ বাই ভিআরটি। এই ডাব্লিউ বাই ভি অর্থাৎ ভর বা আয়তনকে বলা হয় ঘনত্ব, যেটা উদ্দীপক এম গ্যাসের দেওয়া আছে। অর্থাৎ তাহলে আমরা লিখতে পারি পিএম ইকুয়ালস টু ডিআরটি বা এম ইকুয়ালস টু ডিআরটি টি। এখানে খেয়াল করলেই দেখবো টি এর একক দেওয়া আছে গ্রাম পার লিটার। অর্থাৎ ভলিউমকে আমরা লিটারে, প্রেসারকে নিব এটিএম এ, আর এর মান নিব 0.821, টেম্পারেচার সবসময় কেলভিন স্কেল। এই মানগুলি ব্যবহার করে আমরা এম গ্যাসের আণবিক ভর পেয়ে যাব। তো সেটি আসলো 43.4 গ্রাম পার মোল। তাহলে এম গ্যাসের গতিশক্তি হবে 3/2 nRT।
3/2 nRT, n মানে মোল সংখ্যা ভর আণবিক ভর আমরা কেবল পেলাম এবং ভর 8 গ্রাম সেন্টিগ্রেড আছে, অর্থাৎ 627.57 জুল। এটি হলো 8 গ্রাম এম গ্যাসের শক্তি 0°C তাপমাত্রায়। আমরা যদি ঘয়ের প্রশ্নটি খেয়াল করি, ঘয়ের প্রশ্নে বলা হয়েছে এ গ্যাসটি কোন শর্তে এম গ্যাসের মতো আচরণ করবে। তো আমরা তো উদ্দীপকে খেয়াল করছি এ গ্যাসটি আদর্শ গ্যাস, এম গ্যাসটি বাস্তব গ্যাস। অর্থাৎ কোন শর্ত আরোপ করলে এই আদর্শ গ্যাসটি এই বাস্তব গ্যাসের মতো আচরণ করবে। তার মানে হলো কোন আদর্শ গ্যাসই বাস্তব গ্যাসের মতো আচরণ করবে না, তবে এমন একটা শর্ত আছে যে শর্ত আরোপ করলে আদর্শ গ্যাসও বাস্তব গ্যাসের মতো আচরণ করা শুরু করে। বাস্তব গ্যাস কোনগুলো? যে সমস্ত গ্যাস আমরা পরিস্থিতিতে থাকি, যেমন অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন, হিলিয়াম, এই সমস্ত গ্যাসই হলো বাস্তব গ্যাস। তো একটি আদর্শ গ্যাসকে কখন আমরা বাস্তব গ্যাসে পরিণত করতে পারবো? তার জন্য শর্ত হলো দুইটি। প্রথম শর্ত হলো তাপমাত্রাটা কমিয়ে দিতে হবে, লো টেম্পারেচার, এবং প্রেসারটাকে বৃদ্ধি করে দিতে হবে, অর্থাৎ হাই প্রেসার। হাই প্রেসার আর লো টেম্পারেচারে সমস্ত আদর্শ গ্যাস বাস্তব গ্যাসের মতো আচরণ করা শুরু করবে। এই শর্ত আরোপ করলে কি এমন ঘটে যে সমস্ত আদর্শ গ্যাস বাস্তব গ্যাসের মতো আচরণ করা শুরু করবে? তো আমরা প্রথমেই লিখবো যে নিম্ন তাপমাত্রায় এবং উচ্চ চাপে আদর্শ গ্যাস বাস্তব গ্যাসের মতো আচরণ করা শুরু করে। এর পেছনের কারণ হলো দুইটি। একটি হলো সংশোধিত আয়তন, একটি হলো সংশোধিত চাপ। অর্থাৎ গ্যাসের গতিতত্ত্বে বলা হয়েছিল যে আসলে গ্যাসের নির্দিষ্ট কোনো আয়তন নাই, কিন্তু দেখা গেছে আমরা যদি এই নিম্ন তাপমাত্রা এবং উচ্চ চাপ প্রয়োগ করি তাহলে ওই গ্যাসটি তরলে পরিণত হয়ে যায়। আর কোন তরল গ্যাসের আয়তন কখনোই নগণ্য নয়, অবশ্যই তার একটা আয়তন আছে। অর্থাৎ সংশোধিত আয়তন হবে পূর্বের আয়তন মাইনাস গ্যাসের আয়তন। তো এন মোল গ্যাস থাকলে তার আয়তন কত হবে? এন ইন্টু ওই তরলীকৃত অংশের আয়তন। তো তরলীকৃত অংশের আয়তন যদি বি ধরা হয় তাহলে এন মোল গ্যাসের আয়তন হবে এন বি, অর্থাৎ সংশোধিত আয়তন হবে পূর্বের ভলিউম মাইনাস এন বি। একইভাবে যেহেতু আয়তনকে শূন্য ধরে নেওয়া হয়েছিল, সেক্ষেত্রে গ্যাসের আকর্ষণ বিকর্ষণকেও শূন্য ধরে নেওয়া হয়েছিল গ্যাসের তত্ত্বে। কিন্তু আসলে দেখা গেছে নিম্ন তাপমাত্রা এবং উচ্চ চাপে গ্যাসের মধ্যে পর্যাপ্ত পরিমাণ আকর্ষণ বিকর্ষণ বল থাকে, অর্থাৎ গ্যাস অণুসমূহ একটা নির্দিষ্ট পরিমাণ প্রেসার ক্রিয়েট করে এই আন্তঃ আণবিক আকর্ষণ বলের কারণে। আর এই আন্তঃ আণবিক আকর্ষণ বল ভ্যান্ডার ওয়ালস, বিজ্ঞানী ভ্যান্ডার ওয়ালস দেখান যে আন্তঃ আণবিক আকর্ষণ বল হবে পূর্বের যে চাপ ছিল পি প্লাস এন স্কোয়ার এ বাই স্কোয়ার। সুতরাং আমরা বলতে পারি বাস্তব গ্যাসের চাপ হবে পি প্লাস এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার। তাহলে দেখা গেল আদর্শ গ্যাসের যে সমীকরণটি ছিল পিভি ইকুয়ালস টু এনআরটি, এই সমীকরণটি নিম্ন তাপমাত্রার উচ্চ চাপের কারণে কিন্তু পিভি ইকুয়ালস টু এনআরটি আর থাকবে না, সেটি হয়ে যাবে পি প্লাস এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার ইন্টু ভি মাইনাস এনভি ইকুয়ালস টু এনআরটি। অর্থাৎ এই সূত্রটি যারা যারা মানে তারা সবাই হলো বাস্তব গ্যাস। তাহলে পিভি ইকুয়ালস টু এনআরটি মেনে চলে আদর্শ গ্যাস, আর নিচে দেওয়া সূত্রটি মেনে চলে বাস্তব গ্যাস। তাহলে পিভি ইকুয়ালস টু এনআরটি যারা মেনে চলে ওই সমস্ত গ্যাস নিম্ন তাপমাত্রা এবং উচ্চ চাপের কারণে পরবর্তীতে ভ্যান্ডার ওয়ালসের সূত্রটি মানতে বাধ্য হয়, অর্থাৎ তারা বাস্তব গ্যাসের মতো আচরণ করা শুরু করে।